নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা দুটি খুবই গুরুত্বপূর্ণ খবরের উপর আলোচনা করব। প্রথমে যে খবরটা আসছে সেটা কিনা 1 এপ্রিল থেকে নতুন ইউপিআই রুল আসছে এবং এই নতুন ইউপিআই রুল জারি হলেই কিন্তু অনেক মোবাইল নম্বরে বন্ধ হয়ে যাবে ইউপিআই লেনদেন। এবং এই ইউপিআই রুলটা আসার প্রধান কারণ হচ্ছে কি না ওটিপি স্ক্যাম এবং ইউপিআই যে ফ্রড হচ্ছিল সেটাকে আটকাতেই কিন্তু এনপিসিআই এই রুলটা আনতে চলেছে। এবার ২ নম্বরে যে খবরটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি এটিএম থেকে টাকা তুলতে কিন্তু আমাদের এবার খরচ বাড়বে। কেন বাড়বে? কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু যে চার্জেস আছে সেটা কিন্তু বাড়াতে চলেছে এটিএম থেকে টাকা তোলার জন্য। তো প্রথমেই বলব যে এনপিসিআই 1 এপ্রিল থেকে এই ইউপিআই রুল জারি করতে চলেছে এবং দেখুন আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ইউপিআই একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। আমরা সকলেই এখন ইউপিআই ট্রান্সেকশন করি, সে ডিম্যাট অ্যাকাউন্টে টাকা এড করাই হোক বা অন্যান্য ইউপিআই ট্রান্সেকশন। তো তাই জন্যেই দেখা যাচ্ছে যে বর্তমানে ইউপিআই রিলেটেড ফ্রডও কিন্তু বেড়ে গেছে। যত ট্রান্সেকশন বাড়ছে ফ্রডও বেড়ে যাচ্ছে। এবার সিম রিলেটেড কেমন কি স্ক্যাম বা ফ্রড হতে পারে সেটাকে লক্ষ্য করেই কিন্তু এই রুলটা আনা হয়েছে। কেন আনা হয়েছে এখানে দেখুন, প্রথমেই বলব যে সিম কার্ডের উপর কি রুল আছে। সিম কার্ডের উপরে যে রুলটা আছে দেখুন, যদি আপনার জিও সিম বা এয়ারটেল সিম হয়ে থাকে তাহলে আপনাকে ৯০ দিনের মধ্যে রিচার্জ করতে হয়। তা না হলে কিন্তু আপনার সিমটা ইনঅ্যাক্টিভ বা অচল হয়ে পড়বে এবং তারপরে কি করবে এই এয়ারটেল বা জিও ওই সেম নাম্বার দিয়ে নতুন সিম বাজারে ছেড়ে দেবে এবং সেই সিমটা যদি কেউ কিনে ফেলে তাহলে কি হবে, সেই পুরনো নাম্বারটা যেটা আপনার আগে ছিল সেটাই কিন্তু সে ওন করবে, নতুন ওনার। তো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, ধরুন এখানে টমের কাছে একটা এয়ারটেলের সিম আছে যেটা ব্যাংকে রেজিস্টার এবং সেটা ৯০ দিনের জন্য ইনঅ্যাক্টিভ। এবার এয়ারটেলের সিম, এয়ারটেল কি করছে যে দেখছে ৯০ দিন ধরে ইনঅ্যাক্টিভ আছে, তাহলে নতুন একটা সিম বার করা হোক ওই পুরনো নাম্বারটা দিয়ে। এই নাম্বারটা তো আর ইউজ করছে না টম। তো যেই সিমটা বাজারে এলো এই জেরি কিন্তু এই সিমটা কিনে ফেললো। এবার কি হচ্ছে, টমের যে এই নাম্বার দেওয়া ব্যাংকের যত ডিটেইলস, ব্যাংকের যত তথ্য, ব্যাংকের ওটিপি সব কিন্তু এই জেরির নাম্বারে চলে যাচ্ছে, জেরির ফোনে চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন আমাদের যত লেনদেন কতটা হয় ওটিপির উপর দিয়ে। ওটিপি ভেরিফিকেশনের উপর দিয়ে আমরা অনেক লেনদেন করি, ফাইন্যান্সিয়াল ট্রান্সাকশন করি, সেটা কিন্তু চলে যাচ্ছে অন্য একজনের হাতে। এই জায়গাটায় নজর রেখেই কিন্তু এই নতুন রুলটা আসছে। আর বলে রাখি, যদি আপনার বিএসএনএল সিম হয় সেখানে কিন্তু আপনি ১৮০ দিন সময় পাচ্ছেন। ১৮০ দিনের মধ্যে আপনাকে এই বিএসএনএল সিমে রিচার্জ করতে হবে আপনার সিমকে চালু রাখতে। এবার এই জায়গাটা নজর রেখেই এখন কি করতে চলেছে, যেসব নাম্বার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এবং তাতে ইউপিআই সার্ভিস আছে, তাতে কি হবে, সেই সব নাম্বারগুলোকে যেহেতু বন্ধ হয়ে গেছে সেই সব নাম্বারে কিন্তু ইউপিআই ট্রান্সাকশন বন্ধ করে দেওয়া হবে, সাসপেন্ড করে দেওয়া হবে। এবং এটা মেইনলি কেন নিয়ে আসা হয়েছে, এই ফ্রড আটকাতে। দেখা যাচ্ছে যে সিম বন্ধ হয়ে গেছে কিন্তু ইউপিআই ট্রান্সাকশন চলে যাচ্ছে, মানুষ ইউপিআই ইউজ করছে কিন্তু সিমটা চালু নেই। এবার এটাকে যদি আমরা চালিয়ে যেতে চাই, ইউপিআই পেমেন্ট যদি আমরা চালিয়ে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমত করতে হবে যে নাম্বার রেজিস্টার করা আছে ব্যাংকের সাথে, আমাদের যে নাম্বারটা রেজিস্টার করা আছে ব্যাংকে সেটাকে অ্যাক্টিভ করতে হবে, সেটাতে যেন রিচার্জ হয়ে থাকে, সেটা যেন ইনঅ্যাক্টিভ না হয়ে যায়, সচল রাখতে হবে সেই সিমটাকে। তার সাথে সাথে কি 1 এপ্রিলের মধ্যেই যদি আপনি চাইছেন যে অন্য একটা নাম্বার দিয়ে আপনি আপডেট করবেন আপনার ব্যাংকের রেজিস্টার নাম্বারটাকে, তাহলে কিন্তু 1 এপ্রিলের মধ্যেই আপনাকে আপডেট করতে হবে। এই দুটো কাজ করলে কিন্তু আমাদের ইউপিআই পেমেন্ট চলতে থাকবে। তো অবশ্যই আপনার যে সিমে ইউপিআই নাম্বার বা যে সিম দিয়ে আপনার ব্যাংকিং ট্রান্সাকশন হয় সেটাকে যেন অ্যাক্টিভ রাখবেন। এবার আমরা আলোচনা করব যে এর ফলে কি হতে পারে। দেখুন ব্যাংকিং সেক্টরে একটা যে ফ্রড দেখা যেত, ইউপিআই ফ্রড, ঠিক আছে, ওটিপি ফ্রড, সেটা কমে আসবে। তার সাথে সাথে ডেটা ম্যানেজমেন্টটা খুব ভালো হবে আর অপারেশনাল বার্ডেনটা অনেকটা কমবে। কেন কমবে? কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে সিমটা ইনঅ্যাক্টিভের জন্য টাকা পাঠানো যাচ্ছে না বা টাকা লেনদেন করা যাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু এটা ভালো ফল দেবে। আচ্ছা, এবার যে ২ নম্বর খবরটা ছিল সেটা কি না এটিএম ক্যাশ উইথড্রলে কিন্তু এবার আমাদের বেশি চার্জ বহন করতে হবে। আগে যে চার্জেসটা ছিল সেই তুলনায় বেশি বহন করতে হবে। বলে রাখি যে এটা কিন্তু 1 মে থেকে চালু হচ্ছে। তাহলে আচ্ছা, আগে কি হতো, ৳১৭ আমাদের দিতে হতো যদি আমরা লিমিটের বাইরে গিয়ে উইথড্রল করতাম। এখন সেটা ৳১৯ দিতে হবে, ৳২ এখানে বেড়েছে। আগে নন ফাইন্যান্সিয়াল ট্রান্সেকশন এ ৳৬ দিতে হতো, এখন সেটা ৳৭ দিতে হবে। আচ্ছা, এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে যদি ফেইল্ড ট্রান্সেকশন হয়, অনেক সময় আমরা এটিএম এ গিয়ে দেখি এটিএম থেকে আমরা টাকা তুলতে গেছি কিন্তু এটিএম এ টাকাই নেই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো এক্সট্রা চার্জেস বহন করতে হবে না। ২০১৯ সালেই কিন্তু এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলে দিয়েছিল যে ফেইল্ড এটিএম ট্রান্সেকশন এ কোনো এক্সট্রা ফিস কিন্তু পেমেন্ট করতে হবে না। আর অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন, কারণ দেখুন ইউপিআই আমরা সকলেই ব্যবহার করি, আমাদের পরিবারের সদস্যরা সকলে ব্যবহার করে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং তাদের জানাবেন যে, যে নাম্বারে তাদের ইউপিআইটা চলে সেই নাম্বারটা যেন সচল রাখে, সেটাতে যেন রিচার্জ হয়ে থাকে ৯০ দিনের মধ্যে। আর এইভাবে আমরা ইউপিআই পেমেন্ট চালিয়ে যেতে পারবো। অবশ্যই সেই সিমটাকে চালু রাখতে হবে এবং 1 এপ্রিলের মধ্যে আমরা যদি নাম্বারটা চেঞ্জ করতে চাই, আমাদের 1 এপ্রিলের মধ্যেই ব্যাংকে গিয়ে নাম্বারটা আপডেট করতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।